থেকে বলবো, মমতা ব্যানার্জিকে অফার করুন না, তৃণমূলী বন্ধুদের দিয়ে বলুন মমতা ব্যানার্জিকে বলতে যে সিএ এর বিরুদ্ধে একটু মামলা করো। যদি বলে টাকা নাই, চুরি করেছে, বিভিন্ন দুর্নীতি করেছে, ইডি সিবিআই হাত থেকে বাঁচার জন্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচার জন্য শুধু সুপ্রিম কোর্টে ছুটছে, আর পশ্চিম বাংলায় 10 কোটি 10.5 কোটি মানুষের কথা চিন্তা করে একবারও সুপ্রিম কোর্টে যেতে দেখলাম না। কারণটা কি? গেলেই তো ভাইপোকে গ্যারেজ করে দেবে। যদি বলে টাকার অভাবে যেতে পারছে না, আপনারা বলুন যে আমাদের ভাইজান আছে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান, তিনি টাকা দেবে বলেছে মমতা ব্যানার্জি কেস করুন। বলুন, আপনারা বলবেন যত টাকা লাগবে অত টাকাই মমতা ব্যানার্জিকে দেবো, রাজ্যের পক্ষ থেকে রাজ্যে সিএ হতে দেব না। এই কেসটা মমতা ব্যানার্জি করুক, দেখি কত ওরা সৎ সাহস আছে। করবে না, কারণ উনি বিজেপির বিরুদ্ধে অবস্থান নিতে কোনোদিনের জন্য পারবে না। কারণ বিজেপির বিরুদ্ধে যদি অবস্থান নেয়, তার দলের নেতারা যেভাবে দুর্নীতি করেছে, ওই দুর্নীতির শিকড় তো কালীঘাটে পৌঁছেছে। কালীঘাটকেও হয়তো জেলের মধ্যে রেখে দেবে। কারণ আমি তার জ্বলন্ত উদাহরণ দিচ্ছি। 2019 সালে সিএ এর যারা প্রতিবাদ করেছিল, সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু সমাজের মানুষেরা ঐক্যবদ্ধ প্রতিবাদ করেছিল। খোঁজ নিলে দেখা যাবে যে সেই সময় প্রতিবাদটা বিজেপির বিরুদ্ধে ছিল, কেন্দ্র সরকারের বিরুদ্ধে ছিল। মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার হাজার হাজার ছেলে মেয়ের, মুসলিম ছেলে মেয়েদের নামে মিথ্যা মামলা দিয়েছিল পুলিশকে দিয়ে। আরে লড়াই তো আন্দোলনটা তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিজেপির বিরুদ্ধে আমরা করছিলাম, আপনি মুসলিমকে কেন মামলা দিলেন? এর জবাবটা নিতে হবে না? মোদীর বিরুদ্ধে লড়াই করছি গণতান্ত্রিক প্রক্রিয়ায়, দিল্লি তো বুক ফাটবেই ভাই। একে অপরের পরিপূরক। জন্মদিনে ফুল মিষ্টি নওশাদ সিদ্দিকী পাঠায়নি মোদীজি, দিদিমণি পাঠিয়েছে, ওই জন্য ওনার বুক ফাটছে। শুধু তাই নয়, আপনারা ভুলে যাচ্ছেন, হয়তো আমি আপনাদের স্মরণ করিয়ে দিই। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওই ভদ্র মহিলাটার নাম কি বলুন না, নুপুর শর্মা যখন কুমন্তব্য করেছিল, পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মুসলিমরা যখন প্রতিবাদ করছিল, তখন মমতা ব্যানার্জি কি বলেছিল? দিল্লিতে গিয়ে প্রতিবাদ করুন। তাই সময় এসেছে, আমরা মমতা ব্যানার্জিকে দিল্লির পথ দেখাবো না, আমরা নওশাদ হালদারকে দিল্লিতে পাঠিয়ে প্রতিবাদ করবো। আমরা ভুলে যাচ্ছি না হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরদের কথা, আমরা ভুলবো না। আমরা ধর্মপ্রাণ মানুষ, ঠিক যেভাবে চাইনি ঘোষ শিবলিঙ্গ সম্পর্কে বাজে মন্তব্য করেছে, যেভাবে প্রতিবাদ জানাবো, একইভাবে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে দেখা মন্তব্য করেছে, তারও প্রতিবাদ আমরা জানাবো। আমরা যারা ধর্মপ্রাণ মানুষ, আমাদের উচিত হবে ধর্ম নিয়ে যারা বাজে মন্তব্য করবেন, ধর্মগুরুদের সম্পর্কে যারা বাজে মন্তব্য করবেন, তাদেরকে বাংলায় আশ্রয় দেব না। সে সায়নী ঘোষ হতে পারে, মুখ্যমন্ত্রী হতে পারে, নুপুর শর্মা হতে পারে, আমরা কাউকে চিনব না যারা ধর্মগুরুদের সম্পর্কে বাজে মন্তব্য করবে। আমরা ধার্মিকরা ঐক্যবদ্ধ হয়ে তাকে গঙ্গায় ছুঁড়ে ফেলবো এবং ভোটের মাধ্যমে তাদেরকে পরাজিত করব। ভুলে যাব না আমরা। সায়নী ঘোষ কি বলেছিল, মনে আছে আপনাদের? আমি ভুলে যাইনি। যে কথা বলেছে আমি মুখে বলতে পারবো না। আমার হিন্দু সমাজের মা বাপ ভাই বোনেরা, বিশেষ করে মায়েরা শিব ঠাকুরের বেশি ভক্ত, শিবলিঙ্গতে তারা পূজা করেন। সেই শিবলিঙ্গকে অশ্লীল কথা বলেছে তৃণমূলের পক্ষ থেকে এক নেত্রী। যদি তৃণমূল এই বিষয়টা চুপ থাকে, তাহলে আমাদের পুরো ধরে নিতে হবে হয়তো তৃণমূল, সমগ্র তৃণমূল ওনার বক্তব্যকে সমর্থন করে। বুঝতে পারছেন? সন্ধ্যাবেলায় টিভি খুললে 3 বছর জেল খাটা মাল বসে বসে বড় বড় কথা বলে, আর শিবলিঙ্গকে নিয়ে যখন বাজে কথা বললো, সেই বিষয়ে এখানে ক্লারিফিকেশন দেয়নি। কেন দেয়নি আপনারা প্রশ্ন করবেন না? ও, আপনার মাথায় টুপি আছে, শিবলিঙ্গকে বলেছে মানে হাসি লাগছে নাকি? হাসি লাগছে নাকি? আমরা ধর্মপ্রাণ মানুষ, আমরা ধর্মনিরপেক্ষ দেশে বসবাস করি। ঠিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি কেউ বাজে মন্তব্য করে, মাথায় টুপি দিয়ে প্রতিবাদ করব। শিবলিঙ্গকে নিয়ে বাজে মন্তব্য করলে মাথায় টুপি দিয়ে প্রতিবাদ করব। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামকে অবজ্ঞা করলে মাথায় টুপি দিয়ে প্রতিবাদ করব আমরা। কারণ ধর্মীয় আমি কোনোদিন কথা বলিনি, কিন্তু আজকে বলছি। কোরআন শরীফের একটা বাক্য আছে, যে যার ধর্ম বিষয়ে, নিজের ধর্ম যে যার কাছে, ধর্মের বিষয়ে বাড়াবাড়ির কথাও কঠিনভাবে নিষেধ করা আছে।
তো আমি ধর্মীয় বিষয় কিন্তু কোনোদিন স্টেজ থেকে বলিনি, প্রসঙ্গ আসছে বলে বলছি। তো আপনারা যারা ধর্মপ্রাণ মুসলিম আছেন তাদেরও নৈতিক কর্তব্য হচ্ছে নুপুর শর্মার যেমন বিরোধিতা করা, ঠিক ঠিক আয়নী ঘোষেরও তেমনই বিরোধিতা করা। কিন্তু দুঃখের বিষয় কি দেখছি আমরা, মতুয়াদের সমাজের প্রাণ পুরুষ, তাদের ধর্মগুরু যারা মতুয়া সমাজকে মূল স্রোতে নিয়ে এসেছেন, তার নাম পেলেও অবজ্ঞা করেছে। সময় এসেছে আমরা জবাব দেব। তাই এইখানে এসেছি। আপনাদের বলি, এই মেরিগঞ্জ 1 নম্বর সবসময় সম্ভবত না অঞ্চলের যে যে রাস্তা দিয়ে আমাকে হাঁটিয়ে নিয়ে আসলেন, আমি তো অবাক হয়ে গেলাম। আমি তো পড়ে যাচ্ছিলাম ভাই। বলছে উন্নয়নের জোয়ার, উন্নয়নের এমন জোয়ার উঠেছে, আমি পড়ে যাচ্ছিলাম। আমার সিকিউরিটির হাত ধরে নিয়েছিলাম, হাত ধরে নিয়ে আমি পড়ে যেতাম। এটা উন্নয়নের জোয়ার, টাকা লুট হয়েছে। আজকে আপনারা আমাদের সুযোগ দেবেন, জুন মাসের 1 তারিখে আমাদেরকে সুযোগ দেবেন, আমাদের প্রার্থীকে পার্লামেন্টে পাঠাবেন। রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের অধিকার থেকে শুরু করে কৃষকদের মাসিক গড় আয় যেতে পারে, পার্লামেন্টে যে আওয়াজ দেবে। এবং সাথে সাথে ওখানেও একার লোকাল পঞ্চায়েতে যাতে সিবিআই ইনকোয়ারি বা ইডি এসে তদন্ত করে এই রাস্তার টাকা কারা খেয়েছে, সেখানেও যত আওয়াজ তুলবে। এবং আপনাদের জানিয়ে রাখি, কোনোদিন না কোনোদিন তো আপনারা আশা করছি আমাদের সুযোগ দেবে রাজ্য পরিচালনার দায়িত্বের। আপনাদের বলে রাখি, ইনকোয়ারি হবে, কমিশন গঠন হবে, এই টোটাল যে টাকা এসেছে কোথায় গেছে চেক হবে। এই উন্নয়নের জন্য, এই রাস্তার জন্য যে টাকা এসেছে, যারা লুট করেছে, বড় বাড়ি বানিয়েছে, গাড়ি কিনেছে, বিভিন্ন জায়গায় জমি কিনেছে, ফ্ল্যাট কিনেছে, একটা দিন আসবে টোটাল তদন্ত করা হবে। সেই তদন্ত করে অনৈতিকভাবে যারা এই উন্নয়নের টাকা যারা লুটেছে, সেইগুলোকে কি করা হবে, বাজেয়াপ্ত করা হবে। বাজেয়াপ্ত করে কি করবো, বাড়ি আছে সেই বাড়িতে থাকবো না, কি মোটেও নয়, সেই বাড়িটা নিলামে তুলে দেবো। 10 টাকা লরি কিনেছে, নিলামে তুলবো। জমি কিনেছে, নিলামে তুলবো। ফ্ল্যাট কিনেছে, নিলামে তুলবো। সেটা নিলামে তুলে বিক্রি করে ওই টাকাটা কোষাগারে দিয়ে আবার জনগণের জন্য আবার ব্যয় যাতে হয়, জনগণের সাথে খরচে তার ব্যবস্থা করবো। ভয় পাচ্ছে কেন আইএসএফ কে বুঝতে পারছেন না? আইএসএফ এর মাথায় তো আর মমতা ব্যানার্জি বসে নাই। ডবল চাকরি দেওয়ার কথা বলে ভোট নিয়ে চাকরি চাইতে গেলে পুলিশকে লেলিয়ে দিয়ে কামড় দেওয়া হচ্ছে। আইএসএফ এর মাথায় আব্বাস সিদ্দিকী বসে আছে, জবান যেটা দেবে সেটাই করবে। এটা মাথায় রাখবেন। দুটো বিস্তর তফাৎ, অনেকে অনেক কিছু বলবে, এটা মাথায় রাখবেন আপনারা। আইএসএফ এর মাথায় মমতা ব্যানার্জি বসে নেই, আব্বাস সিদ্দিকী বসে আছে। প্রয়োজনে নিজের জীবনকে দিয়ে দেবে, কিন্তু যে কমিটমেন্ট করবে তার বাইরে যাবে না। তিনি দল প্রতিষ্ঠা করে আমাদের হাতে ছেড়েছেন, বেঙ্গার বাবুদের হাতে ছেড়েছেন, প্রশান্ত বাবুদের হাতে ছেড়েছেন। যেখানে অন্যায় হচ্ছে তিনি চান বেঙ্গার বাবু, নওশাদ সিদ্দিকী, মালেক ভাই, প্রশান্ত দা, এই সাইফুদ্দিন মাস্টার, শহীদুল মাস্টাররা এগিয়ে যাক, অন্যায়ের প্রতিবাদ করে ইনারা লিডার হয়ে উঠুক, বঞ্চিত মানুষের হয়ে কথা বলুক। আমরা কেন বারবার আপনাদের বলছি, মেঘনাথ বাবু একটা খুব ভালো কথা বলেছেন যে বঞ্চিত মানুষের কথা অনেক বলেছেন। আপনাদের একটা জেনে রাখতে হবে, এটা এসসি সিট, অর্থাৎ দলিত ভাই এখান থেকে জিতে পার্লামেন্টে যাবে। বিজেপিও দলিত ভাইকে দাঁড় করাচ্ছে, তৃণমূলও দলিত ভাইকে দাঁড় করিয়েছে, আইএসএফও দলিত ভাইকে দাঁড় করিয়েছে। আমি আপনাদেরকে বলে রাখি, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বিজেপি বা তৃণমূল যদি জেতে পার্লামেন্টে গিয়ে সে দলিতদের হয়ে কথা বলবে না, বলার ক্ষমতাটুকু দেয় না। কারণ আমি তো একটা আইনসভার মধ্যে আছি, পশ্চিমবাংলার আইনসভাতে আদিবাসী সমাজের 18টা বিধায়ক আছে, আর দলিত সমাজের সম্ভবত 63টা, 68 আর 16, 68টা আমরা 63 আমার মনে আসছে না, আছে। কিন্তু একবারের জন্য দুঃখের বিষয়, একবারের জন্য বলতে শুনলাম না ওই 68 বা 63টা দলিত বিধায়ককে, সে যেই পার্টিরই হোক না, বিজেপি আর তৃণমূলের, যে কেন দলিত কোটাতে নন দলিতরা চাকরি পাচ্ছে, এতটুকু কথা বলতে শুনলাম না। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সংযুক্ত মোর্চার সাথে লড়াই করে একটাই বিধানসভার মধ্যে গিয়েছে, কেন আদিবাসী কোটাতে, কেন দলিত কোটাতে নন আদিবাসী নন এসসিরা চাকরি পাচ্ছে, এই আওয়াজ তুলছি, প্রশ্ন করছি। যে মন্ত্রী আছে সে কাছুমাছু করছে,
উত্তর দিতে পারছে না। তো আমরা যদি পার্লামেন্টে আমাদের মেঘনাথ মাস্টারকে পাঠাই, পার্লামেন্টে তো কে কাঁপাবে। কারণ দেখে নিয়েছে 294 এর মধ্যে ওই একটা ফচকে ছেলে, বাচ্চা ছেলে গিয়েছে, তা যদি যে এত লঙ্কা ঘন্ট ঘটিয়ে দিতে পারে, যদি মেঘনাথ মাস্টার একজন শিক্ষক মশাই পার্লামেন্টে, দেশের পার্লামেন্টে যদি আমরা পাঠাই, তাহলে কি করবে? অনেক বেশি জ্ঞান সম্পূর্ণ তো আমার থেকে। 70 বছর বয়স, 60 বছর পর্যন্ত ছেলে মেয়েদেরকে পড়িয়েছেন, এখনো নিয়মিত পড়াচ্ছেন, আমরাও জ্ঞান নিচ্ছি। কিন্তু আমার মতো বাচ্চা ছেলে, 29 বছর 30 বছরের মধ্যে বাচ্চা ছেলে দিয়ে পাল্লা বিধানসভার মধ্যে গিয়ে তাবর তাবর নেতা, একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে মমতা ব্যানার্জি, একদিকে পার্থ চ্যাটার্জি, একদিকে ওই অমুক নেতা, তাদেরকে যদি ঘোল খাইয়ে দিতে পারে আইএসএফ এর সংযুক্ত মোর্চার একজন, যদি আর এত শিক্ষিত মানুষকে যদি আমরা পার্লামেন্টে পাঠাই, তাহলে কি করবে বুঝতে পেরেছেন? বিধানসভার টিভি নাই তো, সেই জন্য তো আমি দেখাতে পাচ্ছি না। আমি কি করি, যে ঘুমাই না, চোরেদের কাছ থেকে হিসাব নিই, ভাঙড়বাসীর হয়ে সওয়াল করি, রাজ্যবাসীর হয়ে কথা বলি, তাহলে দেখতে পাবেন। আমি তো বারবার বলি মমতা ব্যানার্জিকে বলুন, তৃণমূলী বন্ধুরা, বিধানসভা টিভি চালু করে দিতে। অন্তত নওশাদ সিদ্দিকী কি বলছে আপনারা দেখবেন, অন্যদের বাদ দেবেন। কিন্তু লোকসভা টিভি আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি। ইনি কেন বললেন? ইনাকে যে কারণে পার্লামেন্টে না পাঠাবো, সেই কারণ, সেই দায়িত্ব না পালন করলে আমরা কি করব? বহিষ্কার করবো। ইনি দায়িত্ব নিয়ে কেন বললেন? আমাদের তো ইনার প্রতি কনফিডেন্স আছে, যে কারণে পাঠাবো। ইনি না বললো পার্লামেন্ট টিভি আছে, পার্লামেন্টে গিয়ে কে কি করছেন, পার্লামেন্টে গিয়ে কে কি করছেন, সেটা আমাদের মেঘনাথ বাবু কি বলছেন, না ওখানে গিয়ে মোদীজি বা রাহুলজির কাছে গা ঘেঁষছেন, সবটাই কিন্তু টিভিতে আমরা দেখতে পাবো। না প্রতিমা দিদির মতো চুপ করে গিয়ে মুখে এক প্রকার স্যালো টেপ লাগিয়ে দিয়ে বসে আছেন, সেটাও আমরা দেখতে পাবো। এখানকার যিনি বিদায়ী বিধায়ক, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যিনি বিদায়ী বিধায়ক তাকে সম্মান জানিয়ে বলছি, আপনার লাস্ট 5 বছরে আপনি কি পারফরমেন্স করেছেন, এই জয়নগর এলাকার বাসীর জন্য কি দাবি করেছেন, সে টিভিতে তো প্রুফটা আছে, আপনি মার্কেটে ছেড়ে দেন। সিএ এর সময় আপনার কি বক্তব্য ছিল, আপনি মার্কেটে ছেড়ে দেন, দেখবেন ছাড়তে পারবে না। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি তো, আর আমি এটাও চ্যালেঞ্জ করছি, বিধানসভায় যে প্রসিডিংস আছে স্পিকার স্যারকে বলে পাবলিক করে দিন। এই 2.5 বছরে নওশাদ সিদ্দিকী জয়নগর থেকে শুরু করে, ভাঙড় থেকে শুরু করে, দার্জিলিং থেকে শুরু করে, মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে ঝাড়গ্রাম পর্যন্ত রাজ্যবাসী হয়ে কি কথা বলেছেন, সেটা পাবলিক ডোমেইনে দিয়ে দিতে বলুন। তাহলে দুঃখের পানিতে পানি হয়ে যাবে। ওরা চায় না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইনসভার মধ্যে যাক, কারণ আমাদের পেছনে কাউকে টিউনিং করা থাকে নাই, যে ওইটা যে তুমি আদিবাসীদের কথা বলতে পারবে না, তুমি দলিতদের কথা বলতে পারবে না, তুমি মুসলিমদের কথা বলতে পারবে না, এই টিউনিং আমাদের নাই। বরঞ্চ আমাদের বলা আছে পিছিয়ে বর্গের মানুষের কথা বলুন, সে দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মতুয়া হতে পারে, মুসলিম হতে পারে, উচ্চ বর্ণের মানুষও যদি বঞ্চিত হয় তারও হয়ে গলা ফাটা, এটা আইএসএফ নীতির মধ্যে পড়ছে। ওই জন্য ভয় পাচ্ছে, আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। তবে আপনাদের হাতে আপনাদের ভাগ্য, আপনাদের হাতে আপনাদের ভাগ্য। হে ভাই, আপনি দাঁড়িয়ে স্টেজ, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আচ্ছা, একটা বিষয় আপনাদের বাড়ি থেকে ফিরে আসে, আপনাদের হাতে আপনাদের দায়িত্ব, মানে কি ভাগ্য। দেশের সংবিধান আপনার হাতে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে। ক্ষমতাটা কি? ভোটের ক্ষমতা। আপনি ঠিক করবেন। এই জয়নগরে প্রায় 14, 15, 16 লক্ষ মানুষ আছে তো, হ্যাঁ, এই 16 লক্ষ মানুষ যদি পার্লামেন্টে গিয়ে সবাই মিলে বলে আমার বন্যায় জমি ডুবে যায়, আমি ক্ষতিপূরণ পাই না, আমার চাষযোগ্য জমি নষ্ট হয়ে যায়, আমার ফসল নষ্ট হয়ে গেছে, আমার বাড়ির মাথার উপরে ছাদ নাই, 100 দিনের কাজ পাচ্ছি না, আমার এই চাই সেই চাই, 16 লক্ষ মানুষ যদি গিয়ে বলে, তাহলে কত বছর টাইম লাগবে ভাই? সারা দেশের 140 কোটি মানুষ যদি পার্লামেন্টে গিয়ে বলে আমার এই চাই সেই চাই, হ্যাঁ চাই ত্যান চাই, যা প্রয়োজন যদি বলে, সম্ভব হবে? তার জন্য কি হয়েছে, 10 লক্ষ ছিল লিমিটেশন, 10 লক্ষ মানুষের মধ্যে থেকে একজন যাবে। এখন 10 লক্ষ বেড়ে 14, 15, 16, 18 লক্ষ পর্যন্ত হয়ে গেছে। আমরা একজনকে পাঠাবো, তার কাজ কি হবে? এই
16 লক্ষ 15 লক্ষ মানুষের অভাব অভিযোগ চাওয়া পাওয়া, কোনটা করলে এখানকার মানুষের লাভবান হবে, কোনটাতে এখানকার মানুষের রুজি রুটি বাড়বে। এই যে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, ভিন্ন রাজ্যে কাজে গিয়ে লাশ হয়ে না ফিরতে হয়, এখানে যাতে কাজ হয় তার কথা তিনি তুলবেন। এই জন্য তো ভোট দিয়ে পাঠাই। এবার আপনারা ডিসাইড করুন, ইতিপূর্বে 17 বার ভোট দিয়ে পাঠাচ্ছেন। আপনার দাদু ভোট দিয়ে পাঠিয়েছে, আপনার বাবা ভোট দিয়ে পাঠিয়েছে, এখন আপনি ভোট দিয়ে পাঠাচ্ছেন। লাভ কি হচ্ছে? লাভ হচ্ছে না, শুধু ভাঙনে আপনাদের জমি চলে যাচ্ছে, তাই তো? এবার সময় এসেছে, 17 বার পাঠিয়ে ফেল করেছেন, একবার আমাদেরকে সুযোগ দেন, আমাদের খাম চিহ্নকে সুযোগ দেন। আগামী জুন মাসের 1 তারিখে, জুন মাসেই তো নাকি, পয়লা জুন আসছে দিন, খাম চিহ্নে ভোট দিন। এই প্রচারটা করিয়ে খাম চিহ্নকে পার্লামেন্টের মধ্যে পাঠান। পার্লামেন্টে গিয়ে সেলফি তুলবে, টিকটকে ভিডিও বানাবে, এটা তার দায়িত্ব নয়। তার দায়িত্ব কি থাকবে? মানুষের এই কথা বলবে। শেষ কথা, আপনাদের একটা কথা বলছি, আমার কাছে খবর এসছে নাকি প্রচুর হুমকি চুমকি দিচ্ছে পুলিশে। আপনাদের একটা কথা নিশ্চিন্তে আপনারা থাকুন, এই চুনোপুটি নেতাদের কথা বাদ দিন। আপনাদের এলাকার কাছাকাছি তো, এটা না যে নদী পার হয়ে গেলে। সন্দেশখালী শাহজাহান শেখ এখন কোথায়? হ্যাঁ, জেলের ভাত খেচ্ছে। উনি কি বলছেন? কদিন আগে দেখলাম আল্লাহ বিচার করবে, বলছে না? আল্লাহ বিচার করেছে তো, সত্যিকারের আল্লাহ বিচার করেছে, আল্লাহর বিচার হয়েছে ওর ওপরে। তুমি গরিব মানুষের জমি কেড়ে নেবে, আল্লাহ বিচার করবে না? তুমি ভাবছো কি ওই আদিবাসী বলে আল্লাহ তোমার বিচার করবে না? তুমি ভাবছো কি দলিত বলে আল্লাহ বিচার করবে না? তুমি ভাবছো গরিব মুসলমান বলে আল্লাহ বিচার করবে না? ওর কথা অনুযায়ী আল্লাহর বিচার হচ্ছে ওর উপরে। ওই বাচ্চা ছেলেটার ভিডিওটা দেখেছিলেন? আমি তো দেখে কেঁদে ফেলেছিলাম, যে কিভাবে বলছিল যে এই জমিতে পানি ঢুকিয়ে দিয়েছে। আরে বাচ্চা ছেলের ভিডিও ছিল, দেখেছিলেন আপনারা অনেকে? কত কষ্ট হয়েছে বলেন বাচ্চাটার, আর আল্লাহ বিচার হবে না? তো আপনার তো ও তো সন্দেশখালীর বেতাজ বাদশা ছিল, ও বেতাজ বাদশা ছিল সন্দেশখালীর। সে কোথায়? জেলের ভাত খাচ্ছে। আপনার পাড়ার চারানার যে নেতাগুলো আপনাদের ভয় দেখাচ্ছে, একটু বলে রাখুন, অনুব্রত বাবু কিন্তু তিহার জেলের ভাত খাচ্ছে। এবার তোমাদের পালা আসবে, এটা বলবেন? হ্যাঁ, সাথে এটাও আপনাদের অনুরোধ করবো আমি, কারো অসুবিধা হচ্ছে নাকি ভাইরা? উঠে পড়ছেন কেন? পেছনের লোকের অসুবিধা হবে তো। যদি বাড়ি যেতে চান অসুবিধা নেই, আমি কাউকে আটকাবো না, কিন্তু আপনার পেছনের লোকের অসুবিধা হচ্ছে না, এটা দেখতে হবে। আপনাদের বলবো, আপনারা ওই চারানা নেতাকে ভয় খাবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, মিথ্যা মামলা আপনাদেরকে দেবে তো, এর থেকে বেশি কিছু করবে কি? মিথ্যা মামলা দেবে, আপনাদেরকে পুলিশ অ্যারেস্ট করে যদি মিথ্যা মামলা দিয়ে, ভয় পাবেন না। আধার কার্ডের জেরক্সটা আমাদের নেতৃত্বদের কাছে পৌঁছে দেবেন। আপনাদের কোর্ট কোথায়? কোর্ট কোথায়? হ্যাঁ, বারাইপুরে। ওরে বাবা, বারাইপুরের একটা উকিলকে তো আমরা কন্টেস্ট করাচ্ছি ফ্রিতে কেসগুলো লড়াবো বলে। ফ্রিতে নয়, এত বকা বেশি হয়ে যাচ্ছে বলে দিচ্ছি, বেশি বকা হয়ে যাচ্ছে। জান দিয়ে দেবো বলছে, বাড়ির সামনে পুলিশ গেলে তো দাম খেলা, তো ভয় খেলে হবে? জান দিয়ে দেবো বলছো তুমি। যে পুলিশকে ভয় খাবে, আমাদের রাজনীতি করতে হবে না তাদেরকে ভাই। পুলিশকে ভয় খেতে হবে না, পুলিশকে সম্মান দেবো আমরা। পুলিশকে বাঘ ছাগল নাকি খেয়ে ফেলবে? বাঘ না সিংহ খেয়ে ফেলবে? আমাদের মাইনে তো পুলিশের চলছে, আমরা টাকা, আমরা মেহনত করছি, সেই টাকায় পুলিশের চলছে। ওই যে জামাটা পরে আছে, আপনার মেহনতের টাকাতে তার জামাটা তৈরি হয়েছে, খাকি উর্দিটা। পুলিশ তো আমাদের বন্ধু। আপনাদের যেটা বলছি, কেউ ভয় খাবে না। পুলিশ অ্যারেস্ট করবে মিথ্যা কেসে, কি হবে? আপনাদের রাতে আজ অ্যারেস্ট করবে, তারপর দিন সকালে তো কোর্টে পাঠাতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের শুধু একটাই কাজ, অন্য কিছু করবেন না। আধার কার্ডটা আপনাদের নেতৃত্বদের হাত দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আপনাকে পুলিশ বারাইপুর কোর্টে নিয়ে যাওয়ার আগে আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার জন্য আমাদের উকিল দাঁড়িয়ে থাকবে। কিভাবে জামিন করতে হবে, উকিল আপনার জন্য ওখানে দাঁড়িয়ে থাকবে। এবার শুনে রাখুন, ধরে নিলাম বারাইপুর কোর্টে জামিন হলো না, জজ কোর্টে যাবো আলিপুর, জজ কোর্টে জামিন হলো না, কলকাতা হাইকোর্টে যাব। আমি ধরে নিলাম কলকাতা হাইকোর্টে জামিন হলো না, সুপ্রিম কোর্ট থেকে জামিন করিয়ে আপনাদেরকে মালা পরিয়ে বাড়িতে পৌঁছে দেবো। দায়িত্ব আমরা নিচ্ছি, ভয় পাবেন নাকি? কিন্তু আইনকেও হাতে তুলে নেবেন না, আমার অনুরোধ, আইনকেও হাতে তুলে নেবেন না। এই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, এই স্লোগান আমরা দিই না। কারণ কি? ক্ষতিগ্রস্ত কারা হবে? কেউ কারো মাথা ফাটিয়ে দিল,
মাথা ফাটলো বুথের লোকের, আর মাথা ফাটানোর জন্য কেস কে খেলো? বুথের লোকের। প্রতিমা মণ্ডলও কেস খাবে না, নওশাদ সিদ্দিকীও কিন্তু কেস খাবে না, আর অশোক ভান্ডারী এখন দাঁড়িয়েছে, উনিও কেস খাবে না। কেসটা কে খেলেন? আপনি খেলেন, আর যে আপনাকে মারলো হয়তো, এই দুজনই ক্ষতিগ্রস্ত, চার কেস খাচ্ছে। আমার বক্তব্য, ভোটের জন্য বুথে মারামারি হানাহানিতে জড়াবেন না। দেখতে পাচ্ছেন না, সুজন চক্রবর্তী, কুণাল ঘোষ, পার্থ চ্যাটার্জিরা এক জায়গায় বসে চা খাচ্ছে। মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে যদি চা খাওয়াতে পারে, আপনারা বুথে কেন মারপিট করবেন ভাই? বুঝতে পারছেন না কি বলছি? এরা মাথায় এরকম। শেষ করবো, একটা কথা বলি, আপনাদের মধ্যে যদি কেউ ভাবে যে বিজেপি এসে যাচ্ছে, বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিতে হবে, সে কিন্তু দিবা স্বপ্ন দেখছে। 2019 সালেও তো বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিয়েছিলেন, তৃণমূলই কিন্তু কলমে 19টা এমপি এনে 18টা এমপি এনে দিয়েছিল। 2021 সালে বিজেপিকে আটকাতে হবে, সেই জন্য আপনারা ভোট দিয়েছিলেন তৃণমূলকে, 77টা এমএলএ এনে দিয়েছিল। প্রথম ছিল রাজ্যের বাইরে বিজেপি, 2019-এর আগে রাজ্যতে বিজেপি আসলো, তারপরে গ্রামের বাইরে ছিল বিজেপি, এখন কোথায় গ্রামের মধ্যে বিজেপিকে ঢুকিয়ে দিয়েছে। এই 2024-এ যদি ওইটাই ভাবেন, আপনার বেডরুমে কিন্তু বিজেপিকে ঢুকিয়ে দেবে। আপনারা এটাও বলছে, আপনারা ভয় দেখানোর জন্য তৃণমূলের বন্ধুরা রাতের অন্ধকারে বিজেপির ঝান্ডা লাগাচ্ছে। খোঁজ নিয়ে দেখবেন, তৃণমূলের বন্ধুরা আপনাকে ভয় দেখানোর জন্য, বিজেপি এসে যাচ্ছে বলার জন্য বিজেপির ঝান্ডা লাগিয়ে দিচ্ছে। বিজেপি নাই মার্কেটে, মাথায় রাখবেন। তাহলে আপনারা যদি কেউ ভাবেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবে, এটা ভুল হবে। বিজেপিকে আটকাতে পারে আইএসএফ, বিজেপিকে আটকাতে পারে আইএসএফ, সেটা মাঠে ময়দানে আটকাবে, কোর্টে গিয়ে আটকাবে বিজেপি নীতির বিরুদ্ধে। আর যে সমস্ত আমার অনেক ভাইরা তৃণমূলের অত্যাচারে বড় ফুলে গিয়েছে, অর্থাৎ তৃণমূলের হাতে অত্যাচারিত হয়েছে, বিজেপি নাকি এদেরকে জবাব দেবে বলে ভোট দিয়েছেন, তাদেরকে বলছি দিনের শেষে বিজেমূল আপনার উপরে অত্যাচার করলো, আর শুভেন্দু অধিকারী এক জায়গায় মমতার সাথে বসে চা খাচ্ছে। কই নওশাদ সিদ্দিকী চা খেয়েছে মমতার সাথে দেখাতে পারবেন? কেন খায়নি? আমার ভাইকে তোমার লোক মারবে, আমি তোমার সাথে বসে চা খাবো? ও আমার দ্বারাই হবে না। আগে নিচের তলায় মারামারি বন্ধ হোক, নিচের তলাতে আগে একসাথে বসে চা খা, তাহলে আমরা একসাথে উপর তলায় বসে চা খাবো। তো যে সমস্ত ভাই বোনেরা, মা বাপ ভাইরা মায়েরা জোড়া ফুলের অত্যাচারে বড় ফুলকে বিশ্বাস করছেন, আমি তাদের কাছে অনুরোধ করব, এরা বীজমূল, এই ফুল একে অপরের পরিপূরক, ওদেরকে ভরসা করবেন না। যদি তৃণমূলের হাত থেকে বাঁচতে চান, চলে আসুন আইএসএফ এর ছায়াতলে, থাম চিহ্নে ভোট দিয়ে আইএসএফ কে শক্তিশালী করুন। এই তৃণমূলের অত্যাচারকে আইএসএফ বন্ধ করতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আস্তে আস্তে দিতে বিদায় নিন। একটা আমি স্লোগান দেবো, স্লোগান দেবো, দিতে দিতে যাবেন। চুপচাপ চুপচাপ আগামী জুন মাসের আসছে দিন, আগামী জুন মাসে 1 তারিখে আসছে দিন, জুন মাসে 1 তারিখে আসছে দিন। চুপচাপ চুপচাপ চুপচাপ। তাহলে আপনাদের কাছে আশা করবো তো, প্রথমে যেটা বললাম 10 জন করে বুঝাতে পারবেন তো? আপনার যদি দায়িত্ব তুলে নেন, কম করে 10 জনকে বুঝাবেন। আমি এখানে দায়িত্ব নিয়ে বলছি, আমরা এখান থেকে পার্লামেন্টে যাচ্ছি। আগামী যখন গণনার 4 তারিখে গণনা হবে, সর্বপ্রথম রেজাল্টটা মেঘনাথ বাবু দেখবেন এখান থেকে জয়ী সার্টিফিকেটটা পাচ্ছে আপনাদের প্রচেষ্টাতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখান থেকে বিদায় নেবেন। এর মধ্যে কেউ ঢুকবে না, এর মধ্যে কেউ ঢুকবেন না ভাই, আপনারা একটু বেরিয়ে যাবেন।